ধন্যবাদ সবাইকে। সিভিল টেকনোলজির ষষ্ঠ বর্গের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তৈরি ভিডিও টিউটোরিয়াল। আমরা আজকে আলোচনা করব সিভিল টেকনোলজির ষষ্ঠ পর্বের বিষয় ডিজাইন অফ স্ট্রাকচার 1 অধ্যায় 7 অধ্যায়ের যে 7 অধ্যায় আলোচনা করা হবে ফ্লেক্সারের সূত্র এবং ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি আয়তাকার বিম ডিজাইন, ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট ঝিনাইদহ। তো এখানে ফ্লেক্সারের সূত্র এবং ডাব্লিউএসডি পদ্ধতি আরসিসি আয়তাকার বিম ডিজাইন, এটা বিল্ডিংয়ের বিম, এটা মেজর স্ট্রাকচার। আর বিম ডিজাইন করতে গেলে যে সূত্রগুলো আমার লাগবে সেই সূত্রগুলো এখানে আমরা প্রমাণ করব। প্রথমে এটা ডাব্লিউএসডি পদ্ধতিতে সূত্র বিম ডিজাইন দুইভাবে করা যায়, একটা হচ্ছে ডাব্লিউএসডি, একটা ইউএসডি। তো সপ্তম অধ্যায়ে যেটা আলোচনা করা হচ্ছে এটা ডাব্লিউএসডিতে এবং এর অষ্টম অধ্যায়ে আলোচনা করা আছে ইউএসডি পদ্ধতিতে। তো আমরা আজকে ডাব্লিউএসডি পদ্ধতিতে বিম ডিজাইন করতে গেলে যেসব আয়তাকার বিম, এখানে বলা আছে বিম আয়তাকার বিম আছে, টি বিম আছে, ডাবল রিইনফোর্সমেন্ট বিম আছে। তো আমরা প্রথমে আয়তাকার বিম ডিজাইন করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো এখানে আমরা আজকে শিখব, প্রমাণ শিখব। অধ্যায় শুরুতে 7.1 আর্টিকেলে বলা আছে যে ফ্লেক্সারের সূত্র উদ্ভাবনে ব্যবহৃত মৌলিক ধারণা। ফ্লেক্সার সূত্র উদ্ভাবনে ব্যবহৃত মৌলিক ধারণা সমূহ। ফ্লেক্সারের সূত্র যে আমরা প্রমাণ করতে গেলে কিছু মৌলিক ধারণা আমাকে কন্ডিশন জেনে নিতে হয় প্রথমে। সেই ধারণাগুলো এখানে বলা আছে যে নাম্বার 1, যে সূত্রগুলোর তৈরি করার ক্ষেত্রে প্রথমে আমাকে 4টা কন্ডিশন মনে রাখতে হবে। বলছে 1 নম্বর কন্ডিশনে বলা আছে যে বেন্ডিং এর পূর্বে বিমের প্রস্থচ্ছেদ যেমন থাকে বেন্ডিং এর পরেও ঠিক একই থাকবে, অর্থাৎ কোনো অনুভূমিক ফাইবার এর বিকৃতি নিরপেক্ষ অক্ষদের দূরত্বের সাথে সরাসরি সমানুপাতিক। বিল্ডিং এর একটা বিমের, যদি আমরা একটা বিম চিন্তা করি, এই বিমের উপরে লোড দিলে লোড দেওয়ার পূর্বেও বিমের আকার যে আকার আকৃতি থাকবে, লোড দেওয়ার পরেও ঠিক একই আকার আকৃতি থাকবে, সেটাই বলা আছে। বিম যদি এরকম বেঁকে গেলেও এটার আকার আকৃতি সেম থাকবে। এবং এটার যে বিকৃতি, এখানে যে বিকৃতি হবে, যে বিম যে বাঁকার কারণে যে বিকৃতি আকার আকৃতি পরিবর্তন ঘটবে, এই বিকৃতির ডায়াগ্রাম যেটা, সেটা হচ্ছে তার দৈর্ঘ্যর নিরপেক্ষ অক্ষর থেকে তার দূরত্বের সাথে এটার সমানুপাতিক। দূরত্ব বাড়লে বিকৃতিও বাড়বে, সেটা এখানে বলা আছে। আর 2 নম্বর যেটা ধারণা, এখানে মৌলিক ধারণা, কংক্রিট এবং রডের মধ্যে, এই বিমের ভিতরে যে আমি রড ব্যবহার করব, এর ভিতরে যে কংক্রিট থাকবে, কংক্রিট এবং রডের মধ্যে বন্ধন ঠিক থাকবে, অর্থাৎ লোড প্রয়োগ করলে পরে কংক্রিট থেকে রড আলাদা হবে না। 3 হচ্ছে কংক্রিটের টান পূরণ। আমরা 3 হচ্ছে কংক্রিটের টান পূরণ সম্পূর্ণ অগ্রাহ্য করা হয় এবং টান পূরণ শুধুমাত্র রড নেবে। নিউট্রাল অ্যাক্সিসের উপরে চাপ এলাকা, এই চাপ এলাকার যে কংক্রিট থাকবে সেটা চাপ পীড়ন নেবে। আর এখানে নিউট্রাল অ্যাক্সিসের নিচে টান এলাকার জন্য যে টেনশন তৈরি হবে সেই টেনশন নেবে সম্পূর্ণ রড এবং কংক্রিটের। আর 4 নম্বর যেটা বসেছে, 4 নম্বরের ক্ষেত্রে আমার 3 নম্বর আমরা আলোচনা করলাম, এরপর হচ্ছে 4 নম্বরটা বলছে যে রড এবং কংক্রিট স্থিতিস্থাপক সীমা লঙ্ঘন করবে না। অর্থাৎ রড এবং কংক্রিটের মধ্যে যে পীড়ন উৎপন্ন হবে, যে পীড়নের একটা নির্দিষ্ট হুকের সূত্র মেনে চলবে। হুকের সূত্র আমরা আগে জানি যে পীড়ন প্রপোর্শনাল বিকৃতি, অর্থাৎ পীড়ন বাড়লে বিকৃতিও বাড়বে, সেটা এখানে দেখানো আছে। যে এখানে যত এটা যদি বিকৃতি বলে ডেল্টা সি, তাহলে এখানে আমার পীড়ন এখানে দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে এটার বিকৃতিও বাড়তেছে। আর পীড়ন ডায়াগ্রামটাও এরকম, যে এটা এফসি, তাহলে আমরা দেখেছি যে এখানে পীড়নও বাড়ছে আর বিকৃতিও বাড়ছে, একই ডিগ্রি হবে। তো প্রথমে আমরা কিছু প্রমাণ শিখবো। এখানে সেভেন পয়েন্ট 2-তে একটা চিত্র দেওয়া আছে। এখানে প্রমাণ করতে গেলে চিত্র লাগবে। যদি আমরা একটা বিম চিন্তা করি, যে এরকম একটা বিম, এই বিমের উপরে লোড দেওয়া আছে। তো এই বিমের আমরা যদি একটা সেকশন আঁকাই, যে বিমের এটা হচ্ছে তার সেকশন, এটা প্রস্থ আর এটা হচ্ছে তার, এখানে রড আছে বিমের,
তাহলে এখান থেকে রডের কেন্দ্র পর্যন্ত গভীরতাকে বলা হয় ডি, কার্যকরী গভীরতা। আর এখান থেকে আমরা রডের এই বিমের সেন্টার পর্যন্ত যেটা দাগ টানলে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, নিরপেক্ষ অক্ষ। নিরপেক্ষ অক্ষের এই জায়গায় এটা হ্যাসেড হচ্ছে তার চাপ এলাকা, আর নিচের অংশটুকু টান এলাকা। তো চাপ এলাকার জন্য আমরা যে দূরত্বটা আমরা একে বলছি, এটাকে বলা হচ্ছে যে কেডি, চাপ এলাকার গভীরতা। আর টোটাল যেহেতু এখান থেকে ছিল ডি, তাহলে এখানে বাদ বাকি অংশটুকু থাকবে হচ্ছে ডি মাইনাস কেডি, এইটুকু অংশ। তাহলে এখানে যদি পীড়ন বিকৃতি, আমরা আগে মৌলিক ধারণাতে পড়ছি যে পীড়ন বিকৃতি আছে তার দূরত্বের সাথে সমানুপাতিক। তাহলে এখানে লোড দিলে পরে এই এখানে লোড প্রয়োগ করার কারণে বিমটা যদি বেঁকে যায়, বেঁকে গেলে যে বিকৃতি ঘটলে পরে এটা আমরা যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই, তো ডায়াগ্রাম দিয়ে দেখালে পরে এইটা বিকৃতি ডায়াগ্রাম পাওয়া যাবে। তাহলে এখানে তার বিকৃতি ডেল্টা সি, এটা কংক্রিটের জন্য, আর নিচের অংশ রডের বিকৃতি হচ্ছে ডেল্টা এক্স। আর এখানে দূরত্ব নিউট্রাল অ্যাক্সিসের বিকৃতি 0, নিউট্রাল অ্যাক্সিস থেকে যত দূরত্ব বাড়বে বিকৃতি বাড়বে, আর দূরত্ব কমলে নিউট্রাল অ্যাক্সিসের বিকৃতি 0 হবে। তো এখান থেকে প্রথমে আমার যে প্রমাণটা করতে হবে, এখানে প্রমাণটা এখানে দেওয়া আছে যে অধ্যায় 7.4 7.4 একটা প্রমাণ আছে যে কে সমান n/n+fs/fc। এই প্রমাণটা আমাকে করতে হবে। ডিজাইন করতে গেলে এই প্রমাণটা আমার কাজে লাগবে, কে এর মানটা পরীক্ষায়ও এই প্রমাণটা অনেক সময় আসে। তো আমরা প্রথমে জানি যে স্থিতিস্থাপক গুণাঙ্ক ই দ্বারা প্রকাশ করা হয়, ই সমান পীড়ন ডিভাইডেড বাই বিকৃতি। আমরা এখানে আগে আমরা পীড়নকে এস দ্বারা প্রকাশ করতাম, এখানে পীড়নকে এফ দ্বারা প্রকাশ করা হয়, আর বিকৃতিকে প্রকাশ করা হয় ডেল্টা। তো এখানে দুই ধরনের ম্যাটেরিয়াল আছে, একটা হচ্ছে কংক্রিট আর নিচে হচ্ছে রড। তাহলে আমরা যদি কংক্রিটের জন্য লিখি যে ইসি, তাহলে আমরা পীড়নটাও লিখবো এফসি আর হচ্ছে ডেল্টা সি। কোনোভাবে স্টিলের জন্য যদি আমরা লিখি যে ইএস, তাহলে এফএস আর ডেল্টা এস। তাহলে আমরা এখান থেকে যদি সাইড চেঞ্জ করি যে ডেল্টা সি সমান সমান এফসি বাই ইসি লেখা যায়, আমরা ডেল্টা সিকে এই পাশে নিয়ে আসলাম। এই অনুরূপভাবে এখানেও লিখতে হবে যে ডেল্টা এস সমান সমান এফএস বাই ইএস। এখন ডেল্টা সি এবং ডেল্টা এস এর মান আমরা পাইছি। এরপরে যেহেতু একটা কন্ডিশন বলছিলাম যে তোমার বিকৃতি বাড়বে দূরত্বের সাথে, দূরত্ব বাড়লে বিকৃতিও বাড়বে। নিউট্রাল অ্যাক্সিস থেকে যত বেশি হচ্ছে এখান থেকে বিকৃতি কম, দূরত্ব কম, আর এখান থেকে আরো বিকৃতি বাড়ছে, দূরত্ব বাড়ছে, বিকৃতি বাড়ছে। অনুরূপভাবে স্টিলের ক্ষেত্রেও তাই, যত দূরত্ব বাড়ছে তার বিকৃতি বাড়ছে। ম্যাক্সিমাম বিকৃতি ডেল্টা এস, এখানে ম্যাক্সিমাম বিকৃতি ডেল্টা সি। এখান থেকে আমরা একটা কন্ডিশন আসতে পারি যে আমরা দেখতে পারি যে আমরা জানি যে যেহেতু বিকৃতির সাথে দূরত্বের সম্পর্ক, সেক্ষেত্রে আমরা লিখতে হবে যে ডেল্টা সি প্রপোর্শনাল কে ডি। কংক্রিটের বিকৃতি তার কংক্রিটের গভীরতার সাথে সম্পর্ক। আবার আমাদের ডেল্টা এস লিখি, তাহলে এটা হবে তার প্রপোর্শনাল ডি মাইনাস কে ডি। তো এখন যদি আমরা ডেল্টা এস কে ডেল্টা সি দ্বারা, ডেল্টা সি কে ডেল্টা এস দ্বারা যদি ভাগ করলে এখানে লেখা যায় কে ডি, আর নিচে হচ্ছে ডি মাইনাস কেডি। তো এখানে ডেল্টা সি এবং ডেল্টা এস এর মান আমরা আগে বের করেছিলাম। সেই মানগুলো যদি আমরা এখন এখানে বসাই, যে ডেল্টা এস এর যে মানটা এখানে আছে, মানটা যদি আমরা বসাই, ডেল্টা সি এর মান ছিল এফসি বাই ইসি, আর ডিভাইডেড ডেল্টা এস এর মান ছিল আমাদের এফএস বাই ইএস, আর কে ডি। তো নিচে আমরা ডি কমন নিই, তাহলে 1 মাইনাস কে। এখান থেকে আমরা সাজাই লিখতে পারি যে এফসি বাই এফএস ইন্টু ইএস উপরে চলে যাবে, ইএস, আর এখানে এটা যদি ভাগাকারে আছে তাহলে ইসি সমান সমান আমরা লিখতে হবে যে কে, এখানে যদি কাটা যায় তাহলে 1 মাইনাস কে। আমরা এর আগে একটা জানি যে মডুলার রেশিও এন দ্বারা প্রকাশ করা, এন সমান ইএস বাই ইসি। তাহলে এখানে ইএস বাই ইসির পরিবর্তে আমরা লিখতে পারি, ইএস বাই ইসির পরিবর্তে এখানে আমরা এন যদি বসাই, তাহলে এখানে লেখা যাবে যে এফসি বাই এফএস গুণিত এন
কে ওয়ান মাইনাস কে। এন কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে লেখা যায় এফ এস এফ সি কে এন ইন্টু ওয়ান মাইনাস কে আসলাম। এখন যদি আমরা ক্রস গুণ করি তাহলে এফ সি লিখতে পারি যে এফ সি ইন্টু আমরা লিখতে পারি যে এফ সি আমরা লিখতে পারি যে প্রথমে এটা গুণ করলাম যে কে ইন্টু এফ এস আর এটা গুণ করলে আমাদের এফ সি এন এফ সি ওয়ান মাইনাস কে। তো এখান থেকে আমরা লিখতে পারি যে এন এফ সি মাইনাস এন এফ সি কে, এখানে কে এফ এস লিখলাম আমরা। যেহেতু কে এর মান বের করতে হবে তাহলে কে আমরা যতগুলো কে আছে সেগুলো একদিকে নিয়ে আসি, কে এফ এস প্লাস এন এফ সি কে, আর এই পাশে আছে এন এফ সি। তো এখন যদি কে এখানে কমন নিই তাহলে এখানে হবে যে এফ এস প্লাস এন এফ সি সমান সমান এন এফ সি। এখন আমরা কে ফ্রি করতে হবে, কে এর মান বের করতে হবে আমাকে, তাহলে কে এর সমান আমরা লিখতে পারি যে এন এফ সি এফ এস প্লাস এন এফ সি। এখান থেকে আমরা এখানে আসছি। এখন এখানে আমরা এন এফ সি, তো আমরা এখানে জাস্ট এটাকে আগে লিখবো যে এন এফ সি সূত্রে প্রমাণের সুবিধার্থে, প্রমাণ যেভাবে আছে সেভাবে করা যায়। এরপরে আমরা এখানে এন এফ সি, আমরা যদি এফ সি কমন নিই, এফ সি কমন নিলে এবার এখানে থাকে হচ্ছে এন, আর এখানে তো এফ সি নাই সেটা এফ সি এখানে ভাগ আর এফ এস বাই এফ সি, আর এখানে আমরা কে লিখতে পারি। তো এখানে আমরা এফ সি যদি কাটা যায় তাহলে কে সমান হয় এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি। এটা আমার প্রমাণ চাচ্ছে যে প্রমাণ করা যায় কে সমান এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি। এন হচ্ছে মডুলার রেশিও, এফ এস হচ্ছে স্টিলের অনুমোদিত টান পীড়ন, আর এফ সি হচ্ছে কংক্রিটের চাপ পীড়ন। এখানে আর একটা জিনিসও প্রমাণ চায় যে আর সমান যদি আমরা লিখি যে এফ এস বাই এফ সি, তাহলে এখানে আমার আর এর মান যদি বসাই তাহলে এখানে আর একটা আমাদের যে কে সমান লেখা যায় যে এন বাই এন প্লাস আর। পরীক্ষা এরকম আসতে পারে। এই প্রমাণটা ডিজাইনের ক্ষেত্রে লাগবে এবং আমার যে পরীক্ষায় প্রমাণ আকারেও আসতে পারে। আমরা এতক্ষণ একটা প্রমাণ শিখলাম এই অধ্যায়ের, সপ্তম অধ্যায়ে। এরপরে আমরা আরেকটা প্রমাণ শিখবো যে এর মোমেন্ট, এই যে এখানে কংক্রিট ব্যবহার করা আছে, কংক্রিট কতটুকু মোমেন্ট নিতে পারে। প্রমাণটা প্রমাণ করতে হবে যে কংক্রিটের প্রতিরোধী মোমেন্ট এম সমান হাফ এফ সি জে কে বিডি স্কোয়ার। কংক্রিটের প্রতিরোধী মোমেন্ট, কংক্রিট কতটুকু মোমেন্ট বহন করতে পারে। এর আগে আমরা দেখছি যে মোমেন্টের জন্য সূত্র শিখছি, যেমন থিওরি অফ স্ট্রাকচার ছিল এম সমান ডাব্লু এল স্কোয়ার বাই 8 ছিল, ডাব্লু এল স্কোয়ার বাই 10 ছিল, ডাব্লু এল স্কোয়ার বাই 12। এখানে আগে শিখছি যে এইটা মোমেন্টের সূত্র, এখন এইটা আমরা জানছি। এইটা হচ্ছে যে লোড, বিমের উপরে লোড দেওয়ার কারণে এতটুকু মোমেন্ট তৈরি হবে। এই মোমেন্টটা কংক্রিট নিতেও পারে, নাও নিতে পারে। এটা কংক্রিটের যে ক্ষমতা তার থেকে বেশি হতে পারে, কম হতে পারে। আর এইটা আসবে হচ্ছে কংক্রিটের ক্ষমতা, কংক্রিট কতটুকু লোড বহন করতে, কতটুকু মোমেন্ট নিতে পারবে। পার্থক্য হচ্ছে এটা উৎপন্ন মোমেন্ট আর কংক্রিটের এটা নিজস্ব ক্ষমতা। তো সেক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে গেলে আমাকে আরেকটা ডায়াগ্রাম আঁকাতে হবে, এখানে আছে। সেই ডায়াগ্রামটা হচ্ছে যে বিকৃতি পীড়ন ডায়াগ্রাম। যদি আমরা এরকম একটা আঁকাই, যে বলা আছে, এখানে বলা আছে যে এটা কংক্রিটের সর্বোচ্চ পীড়ন এফসি আর স্টিলের সর্বোচ্চ পীড়ন এফএস। এটা নিরপেক্ষ অক্ষ, এখানে পীড়ন 0। আর এই যে কংক্রিটের যে চাপ, এটার ক্ষেত্রফল, এখানে টান, রডে যেহেতু টান নেবে তাহলে টানের ক্ষেত্রফল, এটা টানকে টি দ্বারা প্রকাশ করছে। আর এখানে যে রড যেহেতু এক জায়গায় আছে এই জন্য টান টি বরাবর। আর কংক্রিট যেহেতু পুরাটা মিলেই এখানে লোড নেবে, সেজন্য কংক্রিটের যে চাপ বল, টান বল টি আর চাপ বল সিটা এই ত্রিভুজ আকৃতির পীড়নের ভর কেন্দ্রটি কাজ করবে। এটাকে সি দ্বারা প্রকাশ করে চাপ বল। আর এই দুইটার মাঝখানের দূরত্ব হচ্ছে জেডি। এখানে সিজি কাজ করে, কারণ আমরা জানি প্রত্যেকটা বস্তুর যে নিজস্ব ওজন বা বলটা তার কেন্দ্র দিয়ে কাজ করবে। এটা ত্রিভুজ আকৃতির ডায়াগ্রাম, এখানে তার সেন্টার সিজি দিয়ে সি বলটা কাজ করবে।
তাহলে আমরা এখানে লাগবে যে চাপা বল, চাপ, এটা চাপ এলাকা, কম্প্রেশন এলাকা। চাপ এলাকার ক্ষেত্রফল এটা প্রস্থ বি আর গভীরতা কেডি। তাহলে চাপ আমরা লিখতে পারি চাপ এলাকার ক্ষেত্রফল হচ্ছে বি ইন্টু কেডি। কারণ আমরা জানি যে মোমেন্ট সমান লাগবে যে বল ইন্টু তার দূরত্ব তো এটা একটা কাপল, যেহেতু সি এবং টি একটা জোড় তৈরি করছে, কাপল তৈরি করছে, জোড় মধ্যবর্তী দূরত্ব হচ্ছে জেডি। এখন আমরা জানি বল সমান, জানি যে আমরা জানি যে এর আগে আমরা দেখছি যে পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। বল সমান হচ্ছে যে পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে আমরা ক্ষেত্রফল জানি যে চাপ এলাকার ক্ষেত্রফল বি ইন্টু কেডি, প্রস্থ এবং গভীরতা। আর চাপ এলাকার ক্ষেত্রে পীড়নটা হবে, এখানে দেখা যাচ্ছে পীড়নটা সব জায়গায় সমান না, এখান থেকে পীড়ন এখানে জিরো, আস্তে আস্তে বাড়তে বাড়তে এখানে এফসি পর্যন্ত, ম্যাক্সিমাম এফসি পীড়ন, সর্বোচ্চ পীড়ন এখানে এটা সর্বোচ্চ এফসি। গড় হবে এখানে নিউট্রাল অ্যাক্সিসে জিরো আর ম্যাক্সিমাম হচ্ছে এফসি, তাহলে এভারেজ পীড়নটা হবে হাফ অফ এফসি, গড় পীড়ন। তাহলে বল সমান বা সি বল সমান লিখতে পারি পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাহলে চাপ লেখার বলটা আছে সি সমান লিখতে পারি যে পীড়ন ইন্টু ক্ষেত্রফল। তাই পীড়নটা আমরা পাচ্ছি যে হাফ অফ এফসি, আর ক্ষেত্রফল আমরা আগে জানি যে বি ইন্টু কেডি। তো যদি মোমেন্ট কংক্রিটের চাপ পীড়নজনিত প্রতিরোধী মোমেন্ট, যেটা আমরা লিখতে পারি যে প্রতিরোধী মোমেন্ট সমান লিখতে পারি যে বল ইন্টু দূরত্ব আছে জেডি। কারণ এটা একটা আমরা এর আগে স্ট্রাকচার মেকানিক্স শিখছি যে দুইটা সমান এবং সমান্তরাল বল দুইটা নির্দিষ্ট দূরত্ব থেকে জেডি দূরত্ব থেকে কাজ করছে। তাহলে এটাও সি বল, এটা টি বল, এই দুটা বলের মানই সেম, জোর কাজ করছে। তাহলে এটার মোমেন্ট হবে যে কোনো একটা বলের মান ইন্টু তার দূরত্ব, সেটা এখানে বলা আছে। সি সমান আমরা এরা পাইছি যে হাফ এফসি বি ইন্টু কেডি, আর এটা হচ্ছে জেডি। তো এটাকে আমরা আরেকটু সাজাই লিখতে পারি যে এমসি সমান হাফ অফ এফসি জে কে বিডি স্কয়ার। এই প্রমাণটা আমাকে চাচ্ছে যে কংক্রিটের চাপজনিত যে প্রতিরোধী মোমেন্ট সেটা হাফ এফসি জে কে বিডি স্কয়ার। এতক্ষণ ধরে আমরা এই প্রমাণটা শিখলাম। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা আরও টিউটোরিয়াল করব। এই অধ্যায়ের এটা পার্ট 1, পার্ট 2 আমরা পরবর্তীতে টিউটোরিয়ালটা দেখাবো।